বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। আজকের ভিডিওতে বলবো, যদি তোমরা নার্সারি থেকে ভিনকা অথবা নয়নতারা গাছের চারা কিনে এনে থাকো তাহলে সেটা কোন ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করবে, তাছাড়া এই অতিরিক্ত গরমে নয়নতারা গাছে কোন ধরনের খাবার প্রয়োগ করবে, তাছাড়া আর কোন কোন পরিচর্যার টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে বাগানের নয়নতারা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, গাছ হবে ঝোপালো এবং গাছে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ থাকবে না। যদি তোমাদের বাগানে নয়নতারা অথবা ভিনকা গাছ থেকে থাকে, যদি তোমরা নার্সারি থেকে কিনে এনে থাকো অথবা আনবে ভাবছো, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে নয়নতারা অথবা ভিনকা গাছের A to Z কেয়ার টিপস থাকছে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নয়নতারা মূলত দুই ধরনের, দেশি নয়নতারা এবং বিদেশি নয়নতারা। দেশি নয়নতারা গাছের তেমন কোনো পরিচর্যা করতেই লাগে না। যদি জমিতে দেশি নয়নতারা গাছ হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সেই গাছে ফুল ফোটে। কিন্তু যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা গাছ আমরা নার্সারি থেকে কিনে এনে বাগানে প্রতিস্থাপন করি, সেই সমস্ত গাছে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো আজকের আমার এই ভিডিওর প্রথম বিষয়বস্তু হলো নয়নতারা গাছের প্রতিস্থাপন। কারণ এই সময় আমরা কিন্তু নার্সারিতে গেলেই এই নয়নতারা গাছের চারা প্রচুর পরিমাণে দেখতে পাই। তার কারণ গ্রীষ্মের বাগান রঙে রঙে রঙিন করে রাখতে গেলে এই নয়নতারার থেকে ভালো কিন্তু আর গাছ হয় না। তো দেখো, এখানে আমি কিন্তু 3টে নয়নতারা গাছের চারা নার্সারি থেকে নিয়ে এসেছি। তো এই 3টে নয়নতারা গাছের চারা আজকের আমি প্রতিস্থাপন করব। তো কিভাবে কোন মাটিতে প্রতিস্থাপন করলে এই গাছ কখনো মারা যায় না, কিভাবে প্রতিস্থাপন করলে গাছের কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। নয়নতারা গাছ তোমরা বীজ থেকে করতে পারো, আবার ডাল কাটিং করেও করতে পারো, আবার নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে এনেও করতে পারো। যদি তোমাদের কাছে পুরনো গাছ থেকে থাকে অথবা যদি কোথাও তোমরা পুরনো গাছ দেখতে পাও, সেখান থেকে একটা ডাল সংগ্রহ করে এনে লাল বালি ভালোভাবে ধুয়ে সেই লাল বালির মধ্যে একটা ডাল যদি প্রতিস্থাপন করে দাও, কোনো রকম রুট হরমোন ছাড়াই কিন্তু এই গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। প্রথমে বালিটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর একটা ডাল বালির মধ্যে প্রতিস্থাপন করতে হবে। বালিটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে, তারপর ফাঙ্গিসাইড জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং তারপর আমাদেরকে ডালটা প্রতিস্থাপন করতে হবে। তো তারপর ছায়া জায়গায় রেখে দিতে হবে। অন্তত 15 দিনের মধ্যে এই গাছে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে তোমাদেরকে ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করতে হবে, তাছাড়া প্রতিদিন অল্প অল্প জল মিডিয়াতে দিতে হবে। গাছ যেন অতিরিক্ত বৃষ্টির মধ্যে না থাকে, একটু শেডের মধ্যে রাখতে হবে। অতিরিক্ত বৃষ্টিতে বা অতিরিক্ত রোদ্দুরে থাকলে কিন্তু ডাল শুকিয়ে যাবে, চারা তৈরি করা যাবে না। এবার বলবো, নার্সারি থেকে আমরা যে সমস্ত চারা গাছ কিনে আনবো সেগুলোকে আমরা কোন ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করব। তো এখানে দেখছো মাটি, সিন্ডার এবং কম্পোস্ট, এই 3 ধরনের মিডিয়া নিয়েছি। তো কোনটা কতটা পরিমাণ নিয়েছি? 50% নিয়েছি গার্ডেন সয়েল, 30% নিয়েছি সিন্ডার আর 20% নিয়েছি এখানে কম্পোস্ট। বন্ধুরা, এই ভিনকা প্রজাতির গাছগুলোর কিন্তু ভীষণ রুট রটের সমস্যা হয়। দেশি নয়নতারা গাছের কিন্তু এই সমস্যাটা খুব একটা হয় না, কিন্তু ভিনকা প্রজাতির নয়নতারা গাছের এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। তো এর মধ্যে আমি মিশিয়ে দেবো ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি না থাকলে এখানে তোমরা হলুদ গুঁড়ো অথবা যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে দেবে। তো ট্রাইকোডার্মা হলো একটা জীবন্ত ছত্রাক। আমি যেহেতু আমার গাছে বেশিরভাগ সময় জৈব খাবারই প্রয়োগ করি, তাই ট্রাইকোডার্মা ভিরিডি দিচ্ছি। তোমরা যদি রাসায়নিক খাবার বেশি প্রয়োগ করে থাকো তাহলে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি মেশানো যাবে না। তো এবার দেখো, এই গাছের যে গ্রো ব্যাগটা আছে, এই গ্রো ব্যাগটাকে আমি কাঁচির সাহায্যে খুব সাবধানে কেটে নেব, যেন কোনো রকমভাবে গাছের কোনো ক্ষতি না হয়। তো এবার নিতে হবে একটা টব। যেহেতু গাছের সাইজ ছোট, তাই প্রথমে আমাদেরকে ছোট টব নির্বাচন করতে হবে। অতিরিক্ত বড় টবে গাছ বসালে রুট রটের সমস্যায় কিন্তু গাছটা পচে গিয়ে মারা যাবে। তো এখানে আমি একটা 4 ইঞ্চি সাইজের মাটির টব নিয়েছি। এই ভিনকা প্রজাতির গাছগুলোর জন্য মাটির টব কিন্তু আদর্শ। প্লাস্টিকের টবে তোমরা করতে পারো, তবে প্লাস্টিকের টবে কিন্তু এই গাছ দীর্ঘদিন বেঁচে থাকে না। তো দেখো, এখানে ঢেউ খেলানো খোলামকুচি দেওয়ার পর কয়েকটা সিন্ডারের টুকরো দিলাম। এবার যে মিডিয়াটা আমি তৈরি করেছি সেই মিডিয়াটা আমি কিছুটা পরিমাণ ভরে দেবো। তারপর গাছটা এখানে ঠিক প্রতিস্থাপন করব। তো যে কোনো গাছের নিচের রুট বলের নিচের দিকের কিছুটা অংশ কিন্তু সবসময় ভেঙে দিতে হয় মাটি, কারণ এঁটেল মাটি থাকে, যে কারণে গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হয় না। তো আমি কিন্তু অন্যান্য সময় আমি রুট বল সম্পূর্ণ ধুয়ে গাছ প্রতিস্থাপন করি। যেহেতু এখন অতিরিক্ত গরম, সেই কারণে আমি কিন্তু রুট বল এখন আর ধুয়ে প্রতিস্থাপন করলাম না, শুধুমাত্র নিচের দিকের কিছুটা মাটি ভেঙে দিয়ে সাদা রুটগুলোকে একটু বের করে তারপর গাছটাকে প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপন করার পর যে কাজটা করতে হবে, বড় বড় পাতাগুলোকে কেটে দিতে হবে এবং উপরের দিকে যে ফুল হয়ে আছে এই ফুলগুলোকে আমাকে কেটে ফেলতে হবে। ফুল যদি গাছের মধ্যে থাকে, গাছে যদি কুঁড়ি থাকে, তাহলে কিন্তু গাছ মাটির সাথে সেট হতে অনেকটা সময় লাগবে।
তাছাড়া গাছের অনেক সময় গ্রোথ বন্ধ হয়ে যায় এবং গাছের বৃদ্ধি হয় না। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা ডালে পিঞ্চিং করে দিলাম, কুঁড়িগুলো কেটে দিলাম এবং বড় বড় যে ফুল ফুটেছিল সেই ফুলগুলো কেটে দিলাম। প্রথমবার কিন্তু এই ফুলের মায়া আমাদের ত্যাগ করতে হবে। ফুল রেখে দিলে গাছ কিন্তু মাটির সাথে সেট হতে চাইবে না। যেহেতু আমি রুট বল অনেকটা ভেঙে দিয়েছি, গাছ কিন্তু ঝিমিয়ে যেতে পারে, মারাও যেতে পারে। সেই কারণে এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে। আর এই এঁটেল মাটি সহ যদি আমরা গাছটা প্রতিস্থাপন করে দিই, গাছের কিন্তু অনেক সময় বৃদ্ধি আটকে যায়, গাছ একেবারেই বাড়ে না। যেমন গাছ আমরা প্রতিস্থাপন করি ঠিক তেমনই কিন্তু রয়ে যায়। তো দেখো গাছ প্রতিস্থাপন করার পর আমি কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম। ভরপুর মাত্রায় জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ড্রেনেজ হোল দিয়ে জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আমি যেভাবে তোমাদের মাটি তৈরি করতে বললাম সেইভাবে যদি তোমরা মাটি তৈরি করতে পারো, দুর্দান্ত রেজাল্ট পাবে। যদি সিন্ডার মিডিয়া না থাকে তাহলে সিন্ডারের পরিবর্তে তোমরা কিন্তু লাল বালি মেশাবে। লাল বালি, মাটি এবং কম্পোস্ট এই তিনটে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করবে, তাহলেও কিন্তু নয়নতারা বা ভিনকা গাছের খুব ভালো গ্রোথ হয়। তো বন্ধুরা, এবার আসি আমার বাগানে যে সমস্ত পুরনো নয়নতারা বা ভিনকা গাছ আছে সেই গাছগুলোর কিভাবে আমি পরিচর্যা করি সেটাই দেখাবো। প্রথমত ভিনকা বা নয়নতারা গাছ কিন্তু গ্রীষ্মকালীন গাছ, তাই ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যদি দেখা যায় যে অতিরিক্ত রোদ্দুর গাছের পাতা পুড়ে যাচ্ছে বা ফুলের রং বিবর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেই গাছগুলোকে কিন্তু আমাদেরকে একটু দুপুরের দিকে শেডে রাখতে হবে, গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। তাছাড়া এই গাছ কিন্তু ফুল সানলাইটের মধ্যেই থাকে। এবার আসি আমরা জল কতটা পরিমাণ প্রয়োগ করব। নয়নতারা গাছে জল কিন্তু সবসময় পরিমাণ মতো প্রয়োগ করতে হয়। অতিরিক্ত জল এই গাছের কিন্তু মৃত্যুর কারণ। দেখো আমি গতকাল এই গাছে জল প্রয়োগ করিনি, যেহেতু খাবার প্রয়োগ করব তাই জল দেওয়া হয়নি। তো মাটিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং পাতাগুলো কিন্তু নিচের দিকে একটু মুড়ে গেছে। তো সবসময় যে পাতা মুড়ে গেলে গাছের রুট রটের সমস্যা হয়েছে তা কিন্তু নয়। অনেক সময় জল কম প্রয়োগ করার কারণেও কিন্তু এটা হয়। জল দিয়ে আগে দেখবে যে পাতা মুড়ে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা। যদি দেখো যে ঠিক হয়ে গেছে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখা যায় জল দেওয়ার পরেও গাছের পাতা মুড়ে আছে, তখন বুঝতে হবে যে রুট রটের সমস্যা হয়েছে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াতে ভালোভাবে আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং টবের মিডিয়াতে যে সমস্ত শুকিয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া ফুলগুলো থাকবে এগুলোকে তুলে ফেলে দিতে হবে। কারণ নয়নতারা গাছের গোড়ায় আমরা যখনই খাবার প্রয়োগ করব বা জল দেবো, এই পাতা বা ফুলগুলো পচে কিন্তু নয়নতারা গাছের গোড়ায় ফাঙ্গাস সৃষ্টি করবে। আর নয়নতারা গাছের মৃত্যুর একমাত্র কারণ হলো ফাঙ্গাস। এই গাছের ডালে এবং গোড়ায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস আক্রমণ হয় এবং গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যায়। গাছের ডালের মধ্যে কালো হয়ে যায় এবং সম্পূর্ণ গাছটা মারা যায়। তো এরপর যে কাজটা আমাদের করতে হবে, ভালোভাবে নিড়ানির সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে টবের মিডিয়াটা খুব ভালোভাবে ঘষে নিতে হবে। টবের মিডিয়া যেন কখনো শক্ত হয়ে জমাট বেঁধে না থাকে। শক্ত হয়ে জমাট বেঁধে থাকলে গাছে আমরা খাবার প্রয়োগ করব, সেই খাবার গাছ গ্রহণ করতে পারবে না। তাছাড়া প্রচুর পরিমাণে আগাছা তৈরি হবে। এবার আসি কি খাবার আমরা নয়নতারা গাছে প্রয়োগ করব এই এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে। তো দেখো এখানে 3 ধরনের খাবার আমি নিয়েছি, সম্পূর্ণ অর্গ্যানিক খাবার। তো প্রথমে আমি এখানে নিয়েছি নিমখোল, তারপর নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো এবং নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো। তো এই 3টে খাবার আমরা নয়নতারা গাছে এই এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতেই প্রচণ্ড গরমে প্রয়োগ করব। তো এটা আমরা মাসে 2বার করে প্রয়োগ করব, 15 দিন অন্তর অন্তর। তো কতটা পরিমাণ করে প্রয়োগ করব, টবের সাইজ অনুযায়ী কিন্তু আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। যেহেতু আমার নয়নতারা গাছ 6 ইঞ্চি টবে আছে, সেই কারণে আমি প্রথমেই খাবারটা প্রয়োগ করছি, এটা হলো নিমখোল। 6 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ নিমখোল প্রয়োগ করছি। যদি নিমখোল না থাকে সেক্ষেত্রে তোমরা যদি নিম পাতা কোথাও থেকে সংগ্রহ করতে পারো, নিম পাতা ভালোভাবে শুকনো করে গুঁড়ো করেও সেই নিম পাতাও এখানে প্রয়োগ করতে পারো। তবে নিম খোলটা কিন্তু খুব ভালো কাজ করে, নিম খোলটা অবশ্যই হাতের কাছে রাখার চেষ্টা করবে। তো নিম খোল এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ, পাকা কলার খোসার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ পরিমাণ, আর তারপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা 6 ইঞ্চি টবে প্রয়োগ করছি। যদি 8 ইঞ্চি টবে গাছ থাকে সেক্ষেত্রে 2 চামচ নিম খোল, 5 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর বড় টব হলে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো এইভাবে আমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করব। এই অতিরিক্ত গরমে একেবারেই রাসায়নিক খাবার প্রয়োগ করবে না বন্ধুরা। রাসায়নিক খাবারে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছের ডাল শুকিয়ে যাবে এবং গাছে ফুল আসতে চাইবে না। তো বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য জৈব খাবার প্রয়োগ করো এবং জৈব কীটনাশক প্রয়োগ করো, তাহলে দেখবে তোমরা তোমাদের বাগানের গাছগুলোকে সুস্থ রাখতে পারবে প্রচণ্ড গরমে। তো আমার বাগানের প্রত্যেকটা গাছে খাবার দেওয়া হয়ে গেল এবং প্রত্যেকটা গাছে কিন্তু আমি ভরপুর মাত্রায় জলও দিয়ে দিলাম। যেহেতু টবের মিডিয়া শুকনো ছিল তাই খাবার প্রয়োগ করার পর ভরপুর মাত্রায় জল দিলাম। তো এরপর যখন আবার টবের মিডিয়া শুকনো হবে তখন কিন্তু আবার আমি জল প্রয়োগ করব। অতিরিক্ত জলে একেবারেই প্রয়োগ করা যাবে না। আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এই নয়নতারা গাছগুলোকে
রাখা যাবে না। দেশি নয়নতারা গাছ বৃষ্টির মধ্যে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা গাছ বৃষ্টির মধ্যে রাখা যাবে না। এবার আসি রোগ পোকার কথায়। বন্ধুরা, এই গাছে কিন্তু মাকড়ের আক্রমণ হয়, তাই মাঝে মধ্যে কিন্তু তোমরা কাকা পেস্টিসাইড ইউজ করবে, তাহলে কোনো রকম কোনো মাকড়ের আক্রমণ আর থাকবে না। এবার আসি অনুখাদ্য প্রয়োগের কথায়। গাছে আমরা এই সময় কোন ধরনের অনুখাদ্য প্রয়োগ করব? তো আমি আমার গাছে প্রয়োগ করি সিউইড লিকুইড। সিউইড লিকুইডের মধ্যে আছে বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো আমরা খাবার প্রয়োগ করার পরেও অভাব দেখা দেয় গাছে। তো সেই কারণে আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে অনুখাদ্য প্রয়োগ করতে হয়। তো এখন আমি যেহেতু গ্রীষ্মকাল, তাই জৈব অনুখাদ্যের কথা বলবো। জৈব অনুখাদ্যের মধ্যে বায়োভিটা এক্স অথবা সাগরিকা, সিউইড লিকুইড, এগুলো স্প্রে করতে হবে 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর। যেদিন তোমরা খাবার প্রয়োগ করবে ঠিক তার পরের দিন কিন্তু এই খাবারটা বা লিকুইডটা স্প্রে করতে পারবে, অথবা একই দিনে তোমরা স্প্রে করতে পারবে, কোনো সমস্যা নেই। যেহেতু জৈব খাবার প্রয়োগ করার কথা বলছি, তাই কোনো রকম কোনো ভয় না করে গাছে খাবার প্রয়োগ করো, গাছগুলোকে সুস্থ রাখো। এই অতিরিক্ত গরমে যদি জৈব খাবার প্রয়োগ করতে পারো, বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু হাসবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, এই ছিল মে মাসের শুরুতে অথবা এপ্রিল মাসের শেষে নয়নতারা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।